আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ঠিকানা ডিজিটালের এই বিশেষ আয়োজনে। আজ আমরা কথা বলব বাংলাদেশের বহুল আলোচিত চলচ্চিত্র প্রেসার কুকার নিয়ে, যে সিনেমাটি এখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে মুক্তি পাচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে তৈরি করেছে ব্যাপক আগ্রহ। এই চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড় পর্দায় উঠে এসেছে সম্পর্ক, সমাজ, বাস্তবতা এবং মানুষের ভেতরের চাপা আবেগের গল্প। আজকে এই অনুষ্ঠানে আছেন এই চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক বলবো রায়হান রাফি, এবং একই সাথে আছেন যে যুক্তরাষ্ট্র এবং কানাডাতে এই ছবিটি যারা ডিস্ট্রিবিউশনের দায়িত্বে রয়েছে বায়োস্কোপ ফিল্মসের সিএফও নওশাবা রূপধর। আপনাদের দুজনকে ওয়েলকাম জানাচ্ছি ঠিকানা স্টুডিওতে। অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে ঠিকানা স্টুডিওতে এসে। আমারও ভালো লাগছে, মানে সত্যি কথা বলতে আমি যখন ঢুকলাম আমি ঠিকানা দেখেছি, আগে অনলাইনে দেখেছি বাংলাদেশে, তো আজকে প্রথম ওদের অফিসে আসলাম। বিদেশের মাটিতে বাংলাদেশে একটা অফিস এত সুন্দর, এবং আমি পুরোটা ঘুরে দেখছিলাম এবং তাদের ইতিহাস জানছিলাম, তাদের পত্রিকা সম্বন্ধে জানছিলাম। তো আমার কাছে প্রাউড ফিল হচ্ছে যে না, বাংলাদেশিরা আসলে এখন যেখানে যাচ্ছে সেখানে শুধুমাত্র আসলে না যে আমরা নর্মাল দেশের বাইরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো একটু ছোটো করে থাকে, বাট এরকম পরিসরে আসলে তখন ভালো লাগে আর কি, প্রাউড ফিল হয় আর কি। তো আমার কাছে ভালো লাগছে, আমার ওই জন্য মনটা ফুরফুরে লাগছে। আচ্ছা, একদম এক প্রেশার কুকার, এই যে নামকরণটা কিন্তু একটু অন্যরকম। প্রেশার কুকার নামকরণের পিছনের ভাবনা একটু আগে শুনি। প্রেশার কুকার নামকরণের মেইন উদ্দেশ্য ছিল যে প্রেশার কুকার আমাদের এটা একটা ফিলোসফিক্যাল নাম, মানে আমরা ডিরেক্ট নামটা দিতে চাই না। যে আসলে না যে যেমন আমার অন্য সিনেমাগুলোর নামটা খুব ডিরেক্ট ছিল, সুরঙ্গ, পরাণ, মানে একদমই আমরা পিক পয়েন্টে নামটা দিয়েছি, তুফান, তাণ্ডব। তো আমার কাছে মনে হচ্ছিল এটা একটু থটফুল গল্প, এই গল্পটা আপনি যখন দেখবেন আপনাকে অনেক ভিতরের দিকে নিয়ে যাবে, আপনাকে অনেক ভাবতে হবে। আসলে আপনার কখনো মনে হবে যে আচ্ছা আমি নিজেই তো আসলে হয়তো এই নিউইয়র্ক প্রেশার কুকারের মধ্যেই বসবাস করছি, আমাদের জীবনটাই হয়তো প্রেশার কুকারের আসলে ফিলোসফিটা কি, আমরা এখানে তাড়াতাড়ি রান্না করি, ফার্স্ট রান্না করার জন্য প্রেশার কুকারটা ইউজ হয়। এটা যেহেতু মূলত ঢাকার গল্প, ঢাকার নারীদের গল্প, ঢাকাতে ম্যাক্সিমাম মানুষ আসে যারা অল্প সময়ে রিচ হতে চায়, অল্প সময়ে সাকসেসফুল হতে চায়, ইনস্ট্যান্ট আমাকে এখনই হইতে হবে। এটা হওয়ার জন্য তারা বিভিন্ন রকম পথ বেছে নেয়, কখনো অন্যায় পথ বেছে নেয়, কখনো দুর্নীতি করে, বিভিন্ন রকম করে, এবং তারা বিপদে পড়ে। এই আইডিয়া থেকেই যখন তো আমার আইডিয়াটা আসে গল্পটা, তখন আমার নামটা আসলে আমার মনে হলো যে এই গানটা সিনেমার নামটার সাথে যেন গল্পটা ম্যাচ করে, এবং নামটা নিয়ে যে আপনি ভাবতে হয়, যে আপনি ভাবছেন যে আমরা প্রেশার কুকার কেন আসলে। তো এই যে একটা সিনেমার নাম নিয়ে আপনাকে 5 মিনিট ভাবতে হবে, এটাও একটা মার্কেটিং পলিসি হতে পারে। এইটা যেহেতু নারীরা ডমিনেট করছে, প্রেশার কুকার নারীদের খুবই কাছের জিনিস, নারীরা খুব ইউজ করে, এবং নাম এমনই হওয়া উচিত যেটা আপনি সবসময় ইউজ করেন, বাট এটা যেটা সিনেমার নাম হতে পারে সেটা জানি না আমরা। আর আরেকটা জিনিস, যেহেতু এই ছবিটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম, এই ছবিটা কিন্তু বাংলাদেশের যে ভার্সনটা মুক্তি পেয়েছে, এখানে একটু ডিফারেন্ট ভার্সন মুক্তি পেয়েছে। বাংলাদেশে 3 ঘন্টার ভার্সন দেখছে অলরেডি, সিনেমা হলে চলছে বাংলাদেশে অলরেডি, সিনেমাটা সুপারহিট আলহামদুলিল্লাহ। এখানে চলছে 2.5 ঘন্টার ভার্সন, যেটা ইন্টারন্যাশনাল, এখানে ইংল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে বিভিন্ন ফেস্টিভ্যালের ছবিটা রিলিজ হচ্ছে, সেটা আরও ছোটো ভার্সন, এটা অন্য একটা ভার্সন। তো 3টা ভার্সনে ছবিটা রিলিজ হচ্ছে। তো এটা মূলত আমাদের টার্গেট শুধুমাত্র বাংলাদেশের অডিয়েন্স ছিল না, এটা আমাদের অন্য দেশের মানুষের যেন সিনেমাটা বুঝতে পারে। তো প্রেশার কুকারটা এমন একটা ওয়ার্ড, এটা যে কোনো কেউ রিলেট করতে পারবে আসলে। এবং আপনি যদি বাইরের সিনেমাগুলো দেখেন, যত ইন্টারন্যাশনাল সিনেমা, ওরা কিন্তু ডিরেক্ট নাম দেয় না, ওদের নামগুলোর মধ্যেও কিন্তু একটা অবস্ট্রাক্ট একটা ব্যাপার থাকে। তো এটা আমার প্রথম ইন্টারন্যাশনাল ফিল্ম, তো এই জন্য আসলে আমার কাছে মনে হচ্ছে এটা। আর পি নামটা আমার খুবই লাকি, আমার পরাণ ছিল খুব, আমার কেরিয়ার যে ছবিটা ঘুরিয়ে দেয় সেটা পি দিয়েছিল। আমার প্রথম ছবির নাম ছিল পোড়ামন্দুই, এটা আমার প্রথম প্রযোজিত ফিল্ম, এটা আমার কোম্পানি কানন ফিল্মস এবং ইমপ্রেস টেলিফিল্ম এটা প্রডিউস করেছে। তো দ্যাটস ওয়াই পি নামটাও আছে, সব কিছু মিলে আসলে এটা আমার জন্য একটা লাকি প্রজেক্ট। স্পেশালি এই ছবিটা আসলে কি বার্তা দেবে বলে আপনি মনে করেন? দেখেন, এই ছবিটা কিছু বার্তা দেয়, এটা বার্তা দেওয়ার থেকে কিছু না, এটা আপনার মনকে নাড়া দিবে। এই ছবির ফিলোসফি হলো যে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হিরো আছে, একটা ভিলেন আছে। আমরা কখনো কখনো হিরো, কখনো ভিলেন। আপনি কখনো কারো কাছে হিরো, যার আপনার কথা ভালো লাগবে না, তার কাছে মনে হবে আপনি ভিলেন। এই যে মানুষের মধ্যে 2টা সত্তাই বসবাস করে, এবং এই সত্তাগুলো কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, এবং কার্মা, আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে আমি যদি দুনিয়াতে কোনো খারাপ কাজ করি, এটা বিচার এখানেই হবে আসলে। তো এখানে কার্মা ব্যাপারটা আছে।
তো ওইটাই, এটা মূলত ঢাকার গল্প, ঢাকার 4টা নারীর গল্প। আর এইটা যদি একটু বিস্তারিত বলতে চাই, ইয়াং ফিল্ম মেকার বা ইয়াংরা এটা বুঝতে পারবে যারা বাইরে সিনেমা দেখে। এটা হাইপার লিঙ্ক স্টোরি। হাইপার লিঙ্ক স্টোরি বলা হয় অনেকগুলো গল্প লিঙ্ক যে স্টোরিটাতে করা হয়। মানে নর্মালি আমাদের সিনেমাতে একটা গল্প আমরা দেখি, যে একজনের ক্যারেক্টার গল্প। এই গল্পটা কিরকম, যেমন ধরেন আমি ঠিকানা টিভিতে আসলাম, ক্যামেরাটা আমাকে ফলো করছে, আপনার সাথে ইন্টারভিউ দিলাম, আমি চলে গেলাম, এবার আপনাকে ফলো করা শুরু করবে। এবার আপনি চলে গেলেন আপনার বাসায়, এবার আপনার বাসায় ক্যামেরাটা থাকবে, সে আপনার ফ্যামিলিকে ফলো করা শুরু করবে। মানে একটা গল্পের সাথে একটা গল্পের লিঙ্ক, এবং একটা সময় সবগুলো মানুষ কোনো না কোনো ওয়েতে একসাথে হবে। এবং তারা হয়তো এই যে আমরা যে এখানে বসে সবাই, মানে এই যে এই রাস্তায় নামলে কিন্তু প্রচুর গল্প, প্রচুর স্টোরি। আমি তো শুধু আমার স্টোরিটা জানি, কিন্তু এখানে প্রচুর মানুষ সবাই ছুটতেছে, সবার জীবনে কিন্তু একটা সিনেমা। তো এইটা এরকম একটা সিনেমা। তো এরকম ওয়ার্ল্ডে অনেক সিনেমা হয়েছে। বাংলাদেশে হয়তো সিনেমা হলে প্রথম হাইপার লিঙ্ক ফিল্ম, এটা এক্সপেরিমেন্টাল সিনেমা, বাট আমরা ভাবি নাই এক্সপেরিমেন্টাল সিনেমাও মানুষ এইভাবে গ্রহণ করবে। তো আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দিতে চাই যে তারা এই ধরনের এক্সপেরিমেন্টাল সিনেমাকেও তারা ব্লকবাস্টার হিট করেছে। এখনও বাংলাদেশ সিনেমা হলে চলছে এবং এখানে যে উচ্ছ্বাস দেখছে, আমি বিশ্বাস করি এখন এখানে আমার সবগুলো সিনেমায় হিট। তো আমার মনে হয় নিউ ইয়র্কে মানুষের পছন্দ করবে এবং আমেরিকা আমার পছন্দ করবে। আরেকটা জিনিস বলতে, নতুন জেনারেশন এটা পছন্দ করবে। আপনি তো বাংলা সিনেমা দেখেন, আপনার ছেলে হয়তো নেটফ্লিক্স দেখে, ওর বাংলা সিনেমা ওর কাছে ভালো লাগে না। কারণ আপনি যখন দেখেন, আপনি চিন্তা করে দেখেন, ঠিক আছে বাংলা সিনেমা তো ঠিক আছে, একটু ভালোই যথেষ্ট। একটা ইয়াং ছেলে যখন সিনেমা দেখতে বসবে, ও কিন্তু মাপ করবে না আমাকে, ও ওই নেটফ্লিক্সের কাছাকাছি কিছু দেখতে যাবে। তো এই ফিলটা এই সিনেমাটা দেখে ইয়াং জেনারেশন পাবে যে আমাদের সিনেমা আসলে এখন ওরকম জায়গায় নেই, ভালো। তো এতটুকু বলতে পারি আমরা। চমৎকার। আমরা আবারও ছবির গল্পে আসবো। আমরা এবার একটুখানি রূপনা ভাইয়ের কাছে জানতে চাই যে মানে আপনাদের বায়োস্কোপ ফিল্মসের সাথে তো রায়হান রাফির একটা মানে খুব ভীষণ একটা নাইস, কারণ ওনার ছবিগুলো কিন্তু আমরা আপনার মাধ্যমে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রে আমরা দেখতে পেয়েছি। এবার কটি শহরে আসলে আপনারা দেখাচ্ছেন? আমরা শুরু করছি আমাদের যাত্রা মে মাসের 15 তারিখ থেকে নিউ ইয়র্ক শহর থেকে, এবং আমাদের প্ল্যান তো আছে 50, 60, 70, 80টা হল আমরা চেয়েছি, ফ্রম AMC, সিনেমার্ক, রিগাল, শোকেস, অ্যাপল সিনেমাস, সিনেলাউঞ্জ, মানে যেসব জায়গায় আমরা নর্মালি দেখাই। এখন এটা নির্ভর করে সিনেমা হলদের ব্যস্ততা কতখানি। একটা বলে রাখি যে আমাদের সামনের সপ্তাহে লং উইকেন্ড আছে বলে মেমোরিয়াল ডে উইকেন্ডে স্টার ওয়ার্সের একটা সিকুয়েল বার হচ্ছে, যেটা যার সাথে পাল্লা পেয়ে দিয়ে বাংলা সিনেমার জন্য সময় পাওয়া একটু ডিফিকাল্ট। সো আমরা সেজন্য হয়তো 22 তারিখে কিছু হল পাবো, কিছু শহরে হয়তো বস্টন, কানেটিকাট, সান ফ্রান্সিসকো, শিকাগো, ডালাস, বা তারপরে 29 তারিখে আমরা ব্যাপকভাবে আরও বেশি শহরে, আমরা আশা করছি 50-60টা শহরে দেখানো সম্ভব হবে। আমরা রাফিরই মানে বলা উচিত, যখন রায়হান রাফি ছিল না, তার সেই প্রথম ফিল্ম পোড়ামন 2 কিন্তু আমরা নিউ ইয়র্ক শহরের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে দেখিয়েছিলাম 2018 সালে। এবং তখনই তার যে কতগুলো সিনের, মানে যেভাবে ও শটটা নিয়েছে, মানে একটা সিন ছিল বোধহয় পানি মানে যাচ্ছে একটা ক্যানাল, নট ক্যানাল, ওটা একটা বাঁধের মতো, ড্যামের মতো, ওখান থেকে কাইন্ড অফ নিচে থেকে সে লোকটার চেহারাটা তুললো। মানে ওইটা দেখে আমি আর আজ অভিভূত যে এই ছেলেটার চোখের একটা মানে he has a thing about it, he is gonna go far, and we were right, কারণ আফটার মাশাআল্লাহ 8 years later আমরা ওর 8টা ফিল্মের 7টাই দেখিয়েছি, এবং 6 of them, তারপরে যেটা ও বললো, পরাণ থেকে রায়হান রাফি and the world of বাংলা সিনেমা has changed. পরাণ, দামাল, সুরঙ্গ, তুফান, তাণ্ডব, এবং দিস ইজ আওয়ার 7th ফিল্ম প্রেশার কুকার। এবং এটা আমি খুবই প্রাউড ফিল করছি, কারণ এটা একটা সাহসী ব্যাপার। 4টা মেয়ের জীবিকা নির্বাহ নিয়ে ঢাকা শহরে তাদের লাইফে যে প্রেশার, তাদের স্ট্রাগলস, এটা নিয়ে সে সিনেমা করেছে। সো অল উইমেন শুড গো সি ইট, এভরিবডি শুড গো সি ইট, কারণ আমাদের এটা মানে বাংলাদেশের যে চাপ আমাদের জীবনের উপরে, নিউ ইয়র্ক শহরে তার থেকে বেশি চাপ, লন্ডন শহরে ওরকম চাপ। ইট এক্সিস্ট, উই আর অলওয়েজ ইন আ র্যাট রেস, উই আর সর্ট অফ লাইক আ হ্যামস্টার অন আ হুইল। আমরা দৌড়াচ্ছি একটা কিছুর পেছনে। ওই ব্যাপারটাই আমরা এই সিনেমাটার মধ্যে পাবো খুব সুন্দরভাবে। অনুষ্ঠান শুরুর আগে যখন রাফিকের সাথে কথা হচ্ছিল, উনি কিন্তু উনি যেন অনেক বললেন যে এবার আপনি মানে দেখতে যাচ্ছেন কবে, তেমন যে আমাদের কাল পরশু যে বলছেন না আপনি ছবিটা দেখবেন, দ্যাট মিনস উনি ছবিটা নিয়ে কিন্তু ভীষণ যে আশাবাদী সেটা বোঝা যাচ্ছে আর কি এবারের নির্মাণটা। এনিওয়ে আমি আবারও একটুখানি আলোচনাতে আসি, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলছিলেন যে নিউ জেনারেশন এই ছবিটাতে আগ্রহী হবে প্রচুর, মানে স্পেশালি আপনার ছবি তো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য
বা কানাডাতে যখন এই ছবিগুলো মুক্তি পায় তখন তো জাস্ট নিউ জেনারেশন মাথায় রেখে আপনি নিশ্চয়ই করেন। স্পেশালি ডায়াসপোরা দর্শকদের জন্য আলাদা করে কি কখনো কোনো সিনেমা নির্মাণের পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, আমার কি হচ্ছে, আমি আসলে তো মানে এরকম ফিল্ম মেকার যে আমি তো জীবন থেকে সিনেমা বানাই। আমি তো লাস্ট 4 বছর ধরে আসা শুরু হয়েছে দেশের বাইরে। আমার বয়স খুব বেশি না, আমি মাত্র জীবন দেখা শুরু করেছি। আমি যত দেখছি তত আমার অনেক উপলব্ধি হচ্ছে এবং আমি প্ল্যান করছি। আমার তো ছোটো গল্প ঘুরে আমি খুব তাড়াতাড়ি এইটা নিয়ে আমার প্ল্যান আছে এবং এখানকার অনেক ইয়াং ফিল্ম মেকারদের সাথে আমার তাদের কাজ দেখা হয়, তাদের সাথে কথা হয় এবং আপনাদের মাধ্যমে আমিও বলতে চাই, কেউ যদি এখানকার থেকেও আমাদের জন্য কোনো গল্প একসাথে কাজ করতে চায় আমার সাথে যোগাযোগ করলে আমরা সামনে প্ল্যান করবো। আমার প্ল্যান আছে, আমি নিজেও চাই বাংলা সিনেমা শুধুমাত্র বাংলাদেশকে কেন্দ্র করে না হয়ে সারা পৃথিবীকে কেন্দ্র করে, এবং এই জায়গাটা যদি আমরা ছড়িয়ে যেতে পারি সেটা আমাদের জন্য ভালো। আমি অবশ্যই প্ল্যান করছি, খুব তাড়াতাড়ি এটা হবে। আচ্ছা, এই যে এআই এর ব্যবহার যে চলচ্চিত্রে এখন হচ্ছে, এটার যেমন একটা ইতিবাচক ব্যাপার রয়েছে এবং এটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ একটা ব্যাপারও রয়েছে। রায়হান রাফি এটাকে কীভাবে নিচ্ছেন? দেখেন, প্রযুক্তিকে আপনি কখনো অবজ্ঞা করতে পারবেন না। প্রযুক্তি তো আসলে আসবেই। যে কোনো প্রযুক্তিকে আপনাকে একটা ভালো দিক আছে, খারাপ দিক আছে। যখন ওটিটি আসলো প্রথম, তখন আমাদের ধারণা ছিল সিনেমা হলে মানুষ আর সিনেমা দেখতে যাবে না, সবাই এখন নেটফ্লিক্সে সিনেমা দেখবে। কিন্তু সিনেমা হল সিনেমার মতোই আছে। কখনো কখনো ওটিটি ড্রপ করেছে, সিনেমা হলের অন্যরকম আর কি। তো এআই এবং অরিজিনাল জিনিসের মধ্যে পার্থক্য থাকবেই। এখন এআই যেহেতু চলে আসছে, এখন এআই সাথে আমার ফাইট দেওয়ার কিছু না। এআই না, এখন এআই শুধু সিনেমাতে না, এআই আপনাদের প্রফেশন থেকে শুরু করে সব প্রফেশনে সবাই এআই ইউজ করছে এখন। বিষয়টা হচ্ছে কি, আমি কোন জায়গায় আমি ব্যবহারটা করব আসলে। তো ইদানিং আমি অনেকে গান এআই দিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছে আমাদেরকে। হ্যাঁ, সেটা এআই এর গান এবং অর্গানিক গানের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে। রিসেন্টলি দেখলাম অস্কারে এআই এর নিষিদ্ধ করে কি যেন একটা বললো, এআই কেন্দ্রিক কোনো সিনেমা কোনো অ্যালাউ করবে না। তো এটা আস্তে আস্তে হয়ে যাবে। বাট সবচেয়ে বড় কথা এটাই যে প্রযুক্তি আসতেই থাকবে, কিন্তু মানুষের এই আমাদের যে সেক্টরটা, এটা কখনো আসলে কম্পিউটার দিয়ে সম্ভব হবে না। ওইটাই থাকবে। তো বাট প্রযুক্তি যখন আসবে তখন তো প্রযুক্তি ইউজ হবেই। এআই দিয়ে যদি কেউ ভালো ইউজ করে যদি একটু বেটার কিছু করতে পারে, কেন না? এআই তো কিন্তু এখন বলিউড হলিউড অনেক সিনেমাতে কিছু কিছু জিনিস হচ্ছে। এআই মানে কিন্তু শুধু আমরা যেটা ভাবি সেরকম না যে চ্যাটজিপিটি থেকে লিখলাম, এটা না। এর অনেক রকম আছে, এখন অনেক রকম ব্যবহারটা কীভাবে করছে সেটাই ইম্পর্টেন্ট। এবং যে কোনো প্রযুক্তি আসলে কীভাবে ব্যবহার হচ্ছে, সেটাকে কীভাবে ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। ধরেন আমার ফেসবুক লাইভে যেরকম আমরা অনেক ইনফরমেশন তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছি, এটা একটা ঝামেলাও আছে। অনেকে যে কোনো তখন যেখানে সে লাইভ করে ফেলছে, আমাদের প্রাইভেসি নষ্ট হচ্ছে। তো সব কিছুরই এই যে অনলাইন পত্রিকা যে আমরা এখানে ইন্টারভিউতে আসছি, এটা যেরকম আমাদের জন্য ভালো, আমরা এখন ফেসবুকে প্রচুর সব সারাসময় পেয়ে যাচ্ছি। এটাকে কেন্দ্র করে কিছু মানুষ কিন্তু যেন তেন নামে, নিজের নামে একটা অনলাইন সবাই এখন সাংবাদিক হয়ে যাচ্ছে। তো সব কিছুই যখন বের হয়, নতুন কিছু আসে, তখনই এটা একটা খারাপ দিক, একটা ভালো দিক আসে। এখন আমাদের দর্শকদেরকে চিন্তা করতে হবে আমি কোনটা নিব কোনটা নেব না, সেটাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আসলে। আচ্ছা, যেমন ধরেন আমরা যেটা দেখি যে চলচ্চিত্র কিন্তু সামটাইম লাইক দক্ষিণ ভারতীয় সিনেমার উপর একটা নির্ভরশীল, কারণ ওদের মেকিং, ওদের স্টোরি টেলিং, ওদের প্রেজেন্টেশন আমাদের কিন্তু খুব আপ্লুত করে এবং আমরা নিতে পারি আর কি। আপনার চলচ্চিত্র নির্মাণের আপনি যে কথাটা বলেন যে আপনি যে মুডের ছবি বানান, মানুষ সেখান থেকে বেরিয়ে এসে আপনি নেটফ্লিক্সকে মাথায় রেখে করছেন, বা যা দক্ষিণ ভারতীয় ছবির থেকেও আমরা যেন ওদের মুখাপেক্ষী না হয়ে যাই, সেটাও আপনি মাথায় রাখছেন। আমরা কি শিখতে পারি এখান থেকে আসলে, যদি আপনি একটু বলেন? কোন ছবি থেকে? পেশাগত থেকে? হ্যাঁ, দেখেন, শিখার সিনেমা তো আসলে শুধু শিখার জন্য বানানো না। এটা যে ওই যেটা বললাম, আমার সিনেমার অনেকগুলো গল্প, এক একটা গল্প একজনের সাথে রিলেট করবে। এই গল্প আপনার সাথে কানেক্ট করবে। কোনো পলিটিক্যাল গল্প আছে, এখানে একটা পুলিশের গল্প আছে, এখানে একটা স্পা সেন্টারের গল্প আছে, এখানে সাধারণ মেয়ের গল্প আছে। যেই গল্পটা কানেক্ট করতে পারে আর কি। পুরো জিনিসটাই একটা লার্নিং আর কি, মানুষের মনে ভাবনার জায়গা আর কি। কিন্তু আমি বলবো যেটা যে আমাদের এখন আজকে ইন্ডিয়ান সিনেমা এরকম ভালো জায়গায় যাওয়ার কারণ কি, ওরা ওদের রুটকে মনে রেখে সিনেমা বানিয়েছে। আপনি তামিলদের ওরা ওদের সিনেমাতে লুঙ্গি ব্যবহার করেছে, ওদের যে কালচার সেই কালচার। এবং ওদের সিনেমা কিন্তু এখন এখানেও বড় ভালো প্রদর্শনী হচ্ছে এবং সারা পৃথিবীতে ব্যবসা করছে। ওদের সিনেমা ওদের দেশে যেরকম ব্যবসা করে, ওদের বাইরেও ব্যবসা করে। ওরা ওদের কালচারকে ভুলে নাই কিন্তু।
তো আমরা আমাদের কালচার কোন সময় ভুলে যাই। আমরা বলি আমাদের ছেলেমেয়েরা বাংলা সিনেমা দেখে না, আমরা বলি এরকম, আমার নিজেদের আত্মীয়স্বজন যারা বিদেশে থাকে তারা বলে। কিন্তু আমি দেখছি তাই অন্য অন্য দেশের মানুষ তারা কিন্তু তাদের দেশের সিনেমা দেখে। একটা ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়াতে যত ব্যবসা করছে এর থেকে বেশি ব্যবসা করছে ওদের বাইরে, ওরাও ওটা দেখে ওদের। তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের কালচারকে আমাদের ধরে রাখতে হবে আমাদের সিনেমা, আমাদেরকেও আমাদের নির্মাতাদের যেটা আমাদের সিনেমার মধ্যে আমাদের দেশ থাকতে হবে, আমাদের দেশের কালচার থাকতে হবে, যেন বাংলাদেশকে ফুটে। এখন আমার সিনেমা যদি বাংলাদেশকে বেস করে হয় সেটা বাংলাদেশ বুঝে যেতে পারে, এটা বাংলাদেশ। আমার সিনেমা যদি আমেরিকাকে বেস করা হয় সেটা বুঝে যেতে পারে সেটা আমেরিকা। আমার সিনেমা যদি ইংল্যান্ড বেস করা হয় ওইটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। কারো ছায়া ধরে সিনেমা বানিয়ে বা গান বানিয়ে অথবা কোনো কিছু বানিয়ে বেশি দূর যাওয়া যাবে বলে আমার মনে হয় না। যে আমাদের দেশের ওটিটি বা সিনেমা হল এই দুই মাধ্যমের ভবিষ্যৎটা কোন জায়গাটা দেখছেন আপনি এখন, মানে পজিটিভ? খুবই ভালো। খুবই ভালো। একসময় সিনেমা নিয়ে আলোচনা হতো না, আজকে সিনেমা আমি রিলিজ করেছি রোজা ঈদে। আমি সিনেমা রিলিজ করার পর আমার সিনেমা প্রদর্শিত হয়েছে লন্ডনে, আমি লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে, বাঙালি ফিল্ম ফেস্টিভ্যালে গেলাম, ওখানে প্রদর্শিত হলো, অস্ট্রেলিয়াতে প্রদর্শিত হলো। আমি এখন নিউ ইয়র্কে বসে আছি, এখানে প্রিমিয়ার হবে। এক সময় ভাবা যেত যে বাংলা সিনেমা এরকম নিউ ইয়র্কে মানুষ দেখবে, কাছাকাছি সময় টিকিট কেটে। এক্স্যাক্টলি। তো তার মানে সিনেমা কোথায় গিয়েছে। তো এই যে সিনেমা নিয়ে কথা হচ্ছে, আপনারা আমাকে, আমি তো নির্মাতা, আমি তো ক্যামেরার পিছনে থাকি, কিন্তু আমাকে এখানে মানুষ সবাই চিনতেছে। তো তার মানে কি, মানুষ সিনেমা দেখে তো দেখেই, এটা কে ডিরেক্টর, কে এটা, সব কিছু মানুষ মাথায় রাখছে। তো আমাদের দেশে সিনেমা অনেক ভালো দিকে চলে গেছে। আমি আপনারা দেশে বাইরে থাকেন, আপনারা অলরেডি তো সিনেমা, এখানে বাংলা সিনেমা দেখেনি। ঈদের সময় একটা উৎসব পরিণত হয়, টিকিট পাওয়া যায় না আমাদের সিনেমা হলে, হলমুখী হচ্ছে মানুষ প্রচুর হলমুখী হচ্ছে। আমাদের হল কম, এখন আমাদের একটাই টার্গেট, আমাদেরকে হল বাড়াতে হবে, তাহলেই আমাদের সিনেমা বাজার অনেক ভালো হবে। যেখানে ভারতের কথা বললেন, ওদের এক একটা সিনেমা বাজে 200 কোটি 300 কোটি টাকা, ওদের এটা অনেক বড়। ওরা সিনেমাটাকে একটা কালচারের মধ্যে নিয়ে গেছে। স্কুলের টিচার বলে যে তোমরা আজকে যে ভালো করো তাকে নিয়ে সিনেমা দিতে যাবো, মানে বাসা বাবা মা গল্প করে যে মানে সিনেমা দেখাটা ওদের একটা মানে অভ্যাস, এমনি সিনেমা দিতে যায়, মানে কোনো কারণ লাগে না। আমরা তো তাও কি হয়, একটা ভালো সিনেমা দিতে চাই, ওরা সিনেমা দেখবেই। তো ওদের এখানে 1000 কোটি 2000 কোটি 3000 কোটি টাকা সিনেমা হচ্ছে। ওরা হলিউডের সাথে টক্কর দিয়ে দিচ্ছে সিনেমা নিয়ে, এবং হলিউড কিন্তু এখন ওদের সাথে কোলাবোরেশন করে সিনেমা বানাচ্ছে। তো এটা হয়েছে, ওরা ওই সিনেমাটা ভাবছে আমাদের যদি হয় সেটা হবে, বাট আমি বলবো পজিটিভ। এবং আমি আপনাদের মাধ্যমে বায়োস্কোপ ফিল্মকে ধন্যবাদ দিতে চাই যে এই যে বিদেশের মাটিতে বসে আমরা বাংলা সিনেমা দেখতে পাচ্ছি, ওনারা এটা শুরু করছে এবং এখন মানুষ খুব সহজেই পেয়ে যাচ্ছে। মানুষ কিন্তু ওনার সাথে যোগাযোগ করছে। একসময় ওনারা এটাকে ভালোবেসে খুঁজে খুঁজে বের করে সিনেমা দেখিয়েছে, এখন মানুষ যেরকম ওনাদেরকে খুঁজতেছে। তো এইটা আমি সাধুবাদ জানাচ্ছি, তাই এই জন্যই আমাদের সিনেমা দেখতে পারবো, আমরা এখানে দেখাতে পারছি আজকে। এবং ওই যে বললেন আমি উত্তেজিত কেন, আমি আসলে উত্তেজিত বলে আমি এখানে আসছি। আমার লন্ডনে যখন প্রথম প্রিমিয়ার হয় আমি উপস্থিত ছিলাম, আমি দেখছি প্রথমবার তারা কীভাবে গ্রহণ করে। তো আমার এখানে আসার কথা ছিল না। রাজ ভাই এবং ভাবি আমার খুব ফ্যামিলি মেম্বারের মতো, আমার খুবই আপন। ওই যে অনেক দিনে বন্ডিং হয়ে গেছে, একটা খুবই কাছের। আমার সিনেমা যতদিন আমি আমেরিকাতে চালাবো বা বহির্বিশ্বে এবং ওনারা বিশ্বের যে কোনো জায়গায় চালাতে চায়, আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে বায়োস্কোপ ফিল্মস। এবং বায়োস্কোপ ফিল্মসের সামনে আমাদের প্ল্যানও আছে, আমরা একসাথে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। তো এটা আছে আলোচনা হয়েছিল, আছে রাফি এত ব্যস্ত ডিরেক্টর, ওর মানে আমরা বলছিলাম আছি, ভবিষ্যতে একটা পরিকল্পনা আছে। ভাবির সাথে কথা হচ্ছিল যে তুমি কোথায়, বলো আমি তো লন্ডনে ঘুরতেছি আমার বন্ধুদের বাসায়, আর একটু লোকেশন দেখতেছি। বলছে তুমি এত আমেরিকার কাছাকাছিতে এসে তুমি চলে যাবা, তুমি চলে আসো। তো 10 মিনিটের মধ্যে আমি টিকিট পিছালাম এবং হুট করে চলে আসলাম। তো আমি চাচ্ছিলাম আসলে প্রেশার কুকারটা আসলে সবার সাথে বসে দেখা এবং একটু মার্কেটিং যদি করা যায়, একটু করা যায়। তো আমি বলবো বায়োস্কোপ ফিল্মস বাংলা সিনেমাকে আপনাদের সামনে নিয়ে এসেছে, তারা অনেক কষ্ট করে সিনেমা নিয়ে এসেছে। ভাবিরা বলবে, ভাবি কিন্তু আসলে এই প্রফেশনের নাম, উনি অনেক ইন্টারেস্টিং অন্য জিনিস করে, তার বাইরে থেকে উনি সিনেমাকে ভালোবেসে এই কাজটা করছে নিজেরা। আপনারা যেন বাংলা সিনেমা দেখেন, তো আপনাদের জন্য সিনেমাটা নিয়ে আসছে। আপনারা যদি সিনেমাটা দেখেন, তারা সার্থক হবে, আমরা সার্থক হব, বাংলাদেশ সার্থক হবে। আপনারা দেশে বাইরে থাকেন, দেশকে অবশ্যই ভালোবাসেন। আমরা চেষ্টা করছি বাংলা সিনেমাটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার। তো আপনারা যদি এই ধরনের সিনেমা দেখেন, আমরা আরও ভালো সিনেমা বানাতে পারব। তো আমরা তখন আপনারা সমালোচনা করতে পারবেন যখন আপনারা সিনেমা দেখবেন। তো আমরা বলতে পারি এই সময়টা যে নষ্ট হবে আপনাদের সিনেমা দেখতে, সময়টা আপনাদের যে যাবে, আপনার সিনেমা দেখার পর আপনাদের পয়সা উসুল হবে এবং যেই টাকা দিয়ে টিকিট কাটবেন এবং যে সময়টা ব্যয় হবে আপনাদের পার্কিং করতে অনেক কষ্ট হয় আমরা জানি। ওই পার্কিংয়ের যে কষ্ট, টিকিটের যে টাকা এবং সময়,
সিনেমা দেখার পর বের হয়ে মনে হবে যে না আজকে দিনটা বেস্ট হলো, প্রেশার কুকারের মতো একটা সিনেমা আমরা দেখছি। একটু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার অন্য সিনেমা আপনারা দেখে নিরাশ হন নাই, সুরঙ্গ, তুফান, তাণ্ডব, পরাণ, এইটা দেখেও নিরাশ হবেন না। এবং বায়োস্কোপ ফিল্মস আপনাদের মাঝে সিনেমাটা নিয়ে আসছে, তারাও সার্থকতা হবে তখন তাদের এই কষ্টটা যখন আপনারা সিনেমা হলে যে সিনেমাটা দেখবেন। আমরা আমি অনেক কথা বলে ফেলছি, আমরা আপু কথা শুনি। না না that's okay. আমি যে বায়োস্কোপ ফিল্মসের আলোচনা একটু আসে আর কি। এই পর্যন্ত কতগুলো ছবি মানে আপনাদের মাধ্যমে আমরা দেখতে পেলাম আসলে নর্থ আমেরিকা? সো প্রেশার কুকার আমাদের তারও আগে শুরু হয়েছিল সান ফ্রান্সিসকোতে, বাট নিউ ইয়র্কের প্রথম ছবি ছিল ডুব 2018 সালের ডিসেম্বরে, বাট আমরা পথ শুরু করেছিলাম এপ্রিল 2017 সালে ভুবন মাঝি, ফখরুল আরিফিন খানের একটা সিনেমা দিয়ে। এইটা প্রেশার কুকার আমাদের 54তম ফিল্ম, 54th ফিল্ম, আর রাফির 7th ফিল্ম। এই পর্যন্ত সেই একমাত্র ডিরেক্টর, তার সাতটা ফিল্ম আমরা দেখিয়ে ফেলবো ম্যাক্সিমাম। হয়তো দু একজন আছেন যাদের হয়তো দুটো ফিল্ম দেখিয়েছি আমরা ম্যাক্সিমাম। তো না আমরা মানে আপনি বোধহয় জিজ্ঞেস করতে চাচ্ছিলেন, মানে আমার হাজব্যান্ড রাজ হামিদের প্রফেশন কিন্তু মেডিকেল, সে সার্জন ছিল ইন প্রিভিয়াস লাইফ অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট ইত্যাদিতে কাজ করেছেন, হোটেল ম্যানেজমেন্ট। আমি সেটা আমার শখের ব্যাপার, বাট আমার কাজ হচ্ছে ফাইন্যান্স, আর আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অফ এখানকার খুব বড় একটা ইনভেস্টমেন্ট ফার্ম ওয়েলস ফার্গো অ্যাডভাইজার। সো আমরা দুজনেই খুব ফিল্ম ভালোবাসি, আমাদের সেই ফিল্মের প্রতি ভালোবাসা থেকেই, সেই প্যাশন থেকেই। কারণ আমরা যখন 30 বছরের আগে আমেরিকা এসেছি পড়াশোনা করতে, ব্যাচেলার্স মাস্টার্স যাই করতে এসেছি, তখন কিন্তু হিন্দি সিনেমা কোনো হলে দেখাতো না। তখন আমরা ভাবলাম যে 20 বছর আগে যে এখন আমি সমস্ত এএমসি সিনেমার রিগেলে আমরা হিন্দি সিনেমা দেখতে পাচ্ছি বা সাউথ ইন্ডিয়ান মুভিজ দেখতে পাচ্ছি, তো বাংলা ছবি নাই কেন? কারণ আমাদের সেই আমরা জানি মনপুরা বা আহা, তারপরে আয়নাবাজি থেকে যে ট্রেন্ডটা শুরু হলো, তারপরে দেবী আমাদের একটা ফিল্ম ছিল যেটা ডুব খুব ভালো করে, মানে ওই 2017-18 সাল থেকে ভালো কাজগুলো শুরু হচ্ছে। তারপরে রাফির এই তো সবগুলো 7টা ফিল্মের আমরা নাম বললাম, আমরা মানে উন্নতি দেখতে পাচ্ছি, স্টোরি লাইন, জনরা অফ ফিল্ম, মানে বিভিন্ন ধারার। মানে ও তো নিজে পরাণটা একটা রোম্যান্টিক লাভ ট্রায়াঙ্গল, দামাল ছিল মুক্তিযুদ্ধের উপর একটা মানে একটু হিস্টোরিক্যাল একটা সেগমেন্টের ফিল্ম, মুক্তিযুদ্ধের সময় কি হয়েছিল বাংলাদেশ ফুটবল লিগ নিয়ে। তারপরে তুফান, তাণ্ডব, অ্যাডভেঞ্চার থ্রিলার, ওই টাইপের একটা, মানে এগেন ওই কিছুটা হয়তো থ্রিলার টাইপের দক্ষিণ ভারতীয় টাইপের সিনেমার সাথে তাল মিলিয়ে অনেক অনেক ভালো কাজ হচ্ছে। এবং তারপরে নতুন ধরনেরও কাজ হচ্ছে, মানে নতুন ডিরেক্টর যারা, তাদেরকেও আমরা একটা দিচ্ছি, মানে দেয়ালের দেশ, অনেক রকমের ছোট ফিল্ম আছে যেগুলো হয়তো মানে অত কমার্শিয়ালি সাকসেসফুল হবে না, আমরা জেনেই ওটা নিয়েছি, কারণ আমরা জানি এই ধরনের স্টোরি টেলিং বা মানুষের দেখার দরকার আছে। এবং স্পেশালি এক যুগও হয়নি, 9 বছর হয়েছে, নেক্সট ইয়ার আমাদের 10 বছর হবে। 54 মুভি আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। হ্যাঁ, মানে অনেক বড় ব্যাপার, অনেক বড়। মানে অ্যাকচুয়ালি তার মধ্যে কিন্তু 8 বছর বলা উচিত, কারণ 1.5 বছর প্যান্ডেমিকের মধ্যে আমরা কিছু দেখাতে পারিনি। সো 2020 সাল পুরো প্রায় 1.5 বছর, হ্যাঁ 2021। এবং ওনারা অন্য প্রফেশনে এত বড় বড় জায়গায় কাজ করে সেটা ফাঁকে, তো এটা আসলে মানে এটা না ভালোবাসলে বায়োস্কোপ আমাদের মানে চাইল্ড, আমাদের প্যাশন প্রজেক্ট। আমরা রাত মানে দিনের কাজটা শেষ করে তারপরে না খেয়ে না ঘুমিয়ে আমরা বায়োস্কোপের কাজ করি। সো ভালোবাসা না থাকলে, ওই পাগলামিটা না থাকলে হয় না আর কি। সেই জন্য আমরা দুজনেই খুব চাইল্ড শব্দটা আমি আসলে পিক করে নিয়ে বলি আর কি। এক একটা নির্মাণ তো আপনার কাছে এক একটা সন্তানের মতো, ডেফিনেটলি। মানে কোনো সন্তান থেকে কোনো সন্তানকে যেমন আলাদা করা যায় না, সবগুলো প্রজেক্টই আপনার কাছে সেরকম ভালোবাসা। আমি যদি 3টা ছবির কথা আপনার বলি, পরাণ, দামাল এবং সুরঙ্গ, এই 3টা প্রজেক্টের মধ্যে কোনটা আপনার সবচেয়ে কাছের বলে আপনার মনে হয়েছে? এটা খুব কঠিন প্রশ্ন, আমি জানি। সবগুলো কাছের। আপনি বলতে পারেন যে আমি এখন কোনটা বেশি ওন করি বা বেশি পছন্দ করি বা বেশি ভালো লাগে। সুরঙ্গ ছবিটা টেকনিক্যালি অনেক সাউন্ড ছবি ছিল। মানে সিনেমা কি হয়, পরাণ আমার যা স্বপ্ন ছিল সব তো পূরণ হয়নি। একটা ডিরেক্টর, আমার তখন প্রথম দিকের ছবি ছিল, বাজেট ছিল না, যা করতে চাইছে তা করতে পারি নাই, অনেক মানে আমাদের কম্প্রোমাইজ করতে হয়েছে আসলে। সুরঙ্গতে আমরা আসলে যা করতে চাইছি তা করেছিলাম। আমরা মাটির নিচেই শ্যুট করেছিলাম, অরিজিনাল মাটির নিচেই শ্যুট করেছিলাম, গর্ত করেছিলাম, এবং এটা রেজাল্ট আমরা পেয়েছি। দর্শক এখনো বলে সুরঙ্গ আপনার একটা অন্যরকম ছবি, নিশু ভাইয়ের সেরা ছবি, আলফায়ের এখন পর্যন্ত সেরা ছবি, এরকম মানুষ বলে।
রায়হান রাফি দিয়ে, এবং সুরঙ্গ প্রচুর দেশ থেকে, বিশেষ করে তামিল মালায়ালাম থেকে, মানে আমরা ওদের দেশের সিনেমা নিয়ে সিনেমা করি, আমাদের 4-5টা অফার এরকম আসছে যে তারা এই সিনেমার গল্পটা রিমেক করতে চায় আসলে। তো সুরঙ্গ আমার টেকনিক্যালি খুব ভালো ছবি এবং প্রিয় ছবি। দামাল আমার অনেক প্রিয় ছবি, কারণ দামাল আমি অনেক কষ্ট করে বানিয়েছিলাম, কারণ দামাল সিনেমাটা কীরকম সিনেমা, স্পোর্টস ফিল্ম, তো স্পোর্টস ফিল্ম পুরোপুরি ডিরেক্টরের হাতে থাকে না, এটা তো খেলার সিনেমা, তো আমি অভিনয় দেখাই দিতে পারবো, কান্না দেখাই দিতে পারবো, খেলা তো দেখানো সম্ভব না, খেলা তো আপনাকে খেলতে হবে আসলে। তো আমাদের সবাইকে খেলা শেখানো হয়েছিল, সিয়াম রাজকে, তারপর তারা ফুটবল খেলা শিখেছে, তার পারতো তারও শেখানো হয়েছিল। তারপর তার স্বাধীন বাংলা ফুটবল টিমের উপরে গল্প ছিল, সাগর ভাইয়ের গল্প ছিল, ইমপ্রেস টেলিভিশন আমার প্রথম যাত্রা ছিল, ওইটা আমার অনেক কাছের ছবি। তো দামাল আমি মানে আমি নিজের ছবি দেখে নিজে যতবার ইমোশনাল হয়েছি, দামালের মধ্যে একটা, আমি খেলা খুব ভালোবাসি, দামালের যে খেলার প্রশ্নগুলো লাস্টের দিকে এবং মুক্তিযুদ্ধ প্রশ্নগুলো আমি অনেক টাচ আপ করছিল। এবং অনেকেই বলে মুক্তিযুদ্ধ সিনেমা হিসেবে দামাল অনেক শক্তিশালী সিনেমা, মানে আমরা মুক্তিযুদ্ধ ভাবতেই তো একরকম ভাবি যে এরকম যুদ্ধ সিনেমা, বাট ফুটবল এবং মুক্তিযুদ্ধকে একসাথে নিয়ে যে সিনেমা সেটা, ওটা রিলিজ টাইমটা, ওইটা আমরা ফুটবল ওয়ার্ল্ড কাপের সময় মুক্তি দিয়েছিলাম মেবি, আমার মনে আছে এখনও। তো রিলিজ টাইমটা আমাদের প্রিয় ছিল, তারপরেও অনেক ভালো ব্যবসা হয়েছিল এখানে। তো আমি বিশ্বাস করি যারা দামাল আমার ছবিটা দেখেন না এখনও, তারা যদি দেখেন এইটা আপনারা অন্যরকম একটা ফিল পাবেন, যে এটা আমার অনেক, আমাকে কিন্তু অমিতাভ ভাই ফোন করেছিল হঠাৎ রাতে, অমিতাভ রেজা, উনি কোনো একটা জায়গায় দামাল দেখেছে, উনি বললো দামাল তোমার অনেক ভালো ছবি, এই ছবিটা আমি আগে দেখিনি কেন, তো এটা তো এই ছবিটা আসলে ভালো ছবি। তো এটা আমার কাছের ছবি, সাগর ভাইয়ের এটা ব্রেন চাইল্ড ছিল, ওনার খুব ইচ্ছা ছিল যে স্বাধীন বাংলা ফুটবল টিম নিয়ে একটা কাজ করা, আর ওই সময়ের সিকোয়েন্স হ্যাঁ রিক্রিয়েট করা, দামাল মানে হিস্টোরিক্যালি দামাল সুরঙ্গ বললাম, আর পরাণ নিয়ে কিছু বলার নেই, পরাণ আমার অনেক কষ্টের ছবি, এটা শুটিংয়ের সময় টাকা শেষ হয়ে গেছিলো আমার, কিন্তু পরাণ ওই সময় পরাণ ওয়ার্ক না করলে, পরাণ মানুষ গ্রহণ না করলে আজকে আমি রায়হান রাফি হতাম না আসলে। তো পরাণের যে প্রযোজনা প্রতিষ্ঠান লাইফ টেকনোলজি, আরাফাত ভাই, অতুল ভাই, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, তারা ওই সময় আমাকে পরাণটা অনেক সাপোর্ট করেছিল, এবং মিম এবং রাজ তাদের দুর্দান্ত অভিনয়, ইয়াশ রোহান, পরাণ আসলে হয় না সিনেমা সবসময় টেকনিক্যাল দিয়েও হয় না আসলে, আপনি অনেক ভালো ক্যামেরা ইউজ করলেন, অনেক কিছু করলেন, কিন্তু ঘটলো না। পুরাণে আমাদের কিছুই ছিল না আসলে, কিন্তু মানুষের হৃদয়ে লেগে গিয়েছিল যে মানুষের, এটাই আসলে সিনেমা। আমরা অনেক, আমি নতুন ফিল্ম মেকারদের বলবো, আমরা সময় টেকনিক্যাল চিন্তা করি যে এরকম কালার করব, এরকম সাউন্ড ডিজাইন করব, আসলে কোনো কিছুই কাজে আসবে না যদি মেন গল্পটা অথেন্টিসিটি না থাকে, সেটা পরাণ প্রমাণ আর কি। আচ্ছা, প্রতিটা ছবি করবার সময় তো যে মাথায় তো একটা থাকে যে কমার্শিয়াল সাকসেস আমাকে আনতে হবে, তো এই যে কমার্শিয়াল সাকসেসটাকে আপনাকে মাথায় রাখতে হচ্ছে, একই সাথে মনে করেন যে স্ট্রং একটা স্টোরি টেলিং তো এখানে থাকতে হয়, এই যে ব্যালেন্সটা এটা করতে হয় না? আমি ওইটা মাথায় রাখি না, ওইভাবে মাথায় রাখা যায় না যে কমার্শিয়াল, এটা মানুষ মাথায় রেখে ফেলে। যখন রায়হান রাফি সিনেমা বানায় মানুষ বলে এটা হিট হইতেই হবে, এখন একটা ডিরেক্টরের সিনেমা তো আপনাকে এভাবে বিচার করা যায় না যে এটা কত টাকা ব্যবসা করেছে সবসময়, সিনেমা তো আসলে এটা তো একটা আর্ট, মানুষ এটাকেই করে, এটা কেন করে এটা আমার দোষ নাই, কারণ যেহেতু ব্যাক টু ব্যাক আলহামদুলিল্লাহ আমার সবগুলো সিনেমা হিট এবং ব্লকবাস্টার, এরকম একটু কম হয়, এটা আমি হয়তো লাকি, আমার দোয়া আছে, মানুষের দোয়া আছে যে ব্যাক টু ব্যাক সিনেমা আমার, মানে নারী কেন্দ্রিক সিনেমা বানিয়েছি তাও আপনি ফেলে দিতে পারবেন না, পেশা কুকারও বাংলাদেশে এখনও চলছে, এবং এটা আমরা আমাদের জায়গা থেকে আমরা বক্স অফিসে হিট করে ফেলেছি, তো এই কারণে মানুষ এই কথাটা বলে ফেলে। বাট আমি এই জিনিসটা মাথায় নিতে চাইনি কারণ একটা সিনেমাকে আপনার কোনোভাবেই একটা সিনেমাকে এভাবে বিচার করা যায় না যে এই সিনেমাটা অনেক হিট, মানে একটা ভালো সিনেমা নাও দেখতে পারে মানুষ আসলে, কিন্তু আমার মাথায় থাকে না, মানুষের মাথায় থাকে, বাট হ্যাঁ আমার মাথায় এটা থাকে যে ইনভেস্টারটা আমার সিনেমাতে ইনভেস্ট করেছে তার টাকাটা আমাকে রিটার্ন করতে হবে। আমি যতই ক্রিয়েটিভিটি করি, যতই আমি আর্ট কালচার করি, আমার কোনো ভুল সিদ্ধান্তর কারণে যেন আমার ইনভেস্টারের ক্ষতি না হয়, কারণ আমি আরেকজন মানুষের টাকা দিয়ে সিনেমাটা বানাচ্ছি, এবং আমি সব থেকে এই কারণে হ্যাপি যে আমার যারা ইনভেস্টার আমার সিনেমা বানিয়েছে, আমি সবাইকে আমার টাকা, তাদের টাকাটা ব্যাক করতে পেরেছি, এইটা একটা ডিরেক্টরের কাছে অনেক বড় শান্তির জায়গা আমার, এবং আমি সবসময় চাই যে আমাকে ইনভেস্ট করেছে, কারণ মানে আমি পেশা করে নিজে ইনভেস্ট করলাম কেন, মানে যতটুকু আমি ইনভেস্ট করেছি এটা আমার এক্সপেরিমেন্টাল সিনেমা ছিল, তা আমি চাই নাই শুধুমাত্র ইমপ্রেস টেলিভিশন পুরো প্রেশার করে নেই, আমি অর্ধেক প্রেশার নিয়েছি যে যদি কোনো কারণে এটা ওয়ার্ক না করে তাহলে আমার উপরেও যাবে। আলহামদুলিল্লাহ এটা আমরা ওয়ার্ক করতে পেরেছি, কিন্তু আমি ওই যে শান্তি জায়গাটা এটাই আর কি, যে আমি সুরঙ্গ বলেন, তাণ্ডব আমাদের রিলিজের 7 নাম্বার দিন পাইরেসি হয়ে গেছিলো একদম এইচডি পেন, তারপরেও আমরা তাণ্ডবে টাকা উঠে ফেলতে পেরেছিলাম, এত ভালো চলেছিল। আমি কালকে রিপোর্ট দেখছিলাম, 1 বছর আগে রিপোর্ট দেখাচ্ছিল যে কোনো একটা পেজে, যে এখন পর্যন্ত তাণ্ডব একদিনে সব থেকে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম,
মানে একদিনে আমরা প্রায় বাংলাদেশে প্রায় মানে 90 লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছিল একদিনে। 90 লক্ষ টাকার টিকিট, এটা বাংলাদেশে এখনো কোনো সিনেমা করতে পারেনি প্রথম সপ্তাহে। এরপর সিনেমাটা পাইরেসি হয়ে যায়, অনেক বড় ক্ষতি বাংলা সিনেমার জন্য, এবং এইচডি কপি, যে কারণে আমরা অনেক বড় ক্ষতি হই নাহলে এই সিনেমা। কিন্তু তারপর সিনেমা টাকা উঠে গিয়েছিল, কিন্তু মানে এটা অনেক ধাক্কা খেয়েছিলাম আমরা দামালের ক্ষেত্রে আর কি। তো ধাক্কা, সিনেমাতে এরকম ধাক্কা আসবেই। কিন্তু আপনার যে প্রশ্নটা সেটা ওইটাই, মানে আমি এইভাবে সিনেমা আসলে বানানো যায় না যে এটা কমার্শিয়ালি ওয়ার্ক করাইতে হবে, বাট মাথায় একটা ব্যাকএন্ডে থাকে যে ইনভেস্টার উঠাতে হবে, কিন্তু ওইটা উঠানোর জন্য গল্পকে চেঞ্জ করা, জোর করে গান ঢুকানো, সেটা করি না। আমি জাস্ট বলি যে রাফির হাতে জাদু আছে, মানে হি নোস, কারণ সবগুলো ফিল্ম যে ওরকম থ্রিলার বা কমার্শিয়াল মাইন্ডেড সেরকম নয়। লাভ স্টোরিও আছে, ওই যে হিস্টোরিক্যাল স্বাধীন বাংলা ফুটবল লিগ দিয়েও আছে, বিভিন্ন ধারার ফিল্মও বানিয়েছে, কিন্তু কাইন্ড অফ ও একটা ব্যালেন্স জানে যে কতখানি এন্টারটেনমেন্ট দরকার, কতখানি গল্প দরকার, কতখানি হয়তো একটু গান দরকার, একটু থ্রিলার বা একটু এক্সাইটমেন্ট দরকার। আর ওর প্রত্যেকটা গল্পে এমন ধরনের, মানে ইউ আর অলওয়েজ সিটিং অ্যাট দ্য এজ অফ ইউর সিট, মানে নেক্সট কী হচ্ছে। আই থিঙ্ক প্রেশার কুকারেও আমাদের তাই হবে, কারণ মানে কেউ এক মিনিটও বোধহয় বোর্ড হবে না। আর একটা টুইস্ট অ্যান্ড টার্নস আছে, কিন্তু ডিফারেন্ট টাইপের সিনেমা, কিন্তু আপনার সিনেমা একটু গান আসবে, গানটা ডিফারেন্টভাবে আসবে, অনেকগুলো গান দর্শক সারপ্রাইজ হবে, আজকে যারা দেখবে তারা সারপ্রাইজ হবে, অনেকগুলো গান তারা এখন শুনে নেই, আমরা রিলিজ করি নেই, কিন্তু অনেক ইন্টারেস্টিং গান আছে যেগুলো আসলে একটু পর আসবে। তো আপু যেটা বললো এন্টারটেইনিং হবে আর কি সিনেমাটা। আপনার সাথে একদিন একটা আলাপের প্রসঙ্গ, আপনি তো আজকে প্রথম সিনেমা হলে সিনেমা দেখবেন। আমি ইচ্ছা করেই দেখিনি। তুমি আমাদের তো কানাডার সার্টিফিকেশনের জন্য একটা কার্ড পাঠাতে হয়, মানে ও পাঠিয়েছিল। রাজ আমার হাজব্যান্ড খানিকটা দেখেছে, আমি বলছি না, আমি নিউ ইয়র্কে সবার সাথে বসে, কারণ মানে অ্যাকচুয়াল ফিল্ম যেটা হলের জন্য বানানো হয় সিনেমা হলে বসে দেখা উচিত, সেই টিভিতে বা ল্যাপটপে ওই সেই জন্য আমি আমার ফার্স্ট ইয়েটা নষ্ট হতে দিই না। হয়তো এর পরের বার সেকেন্ড থার্ড টাইম আমি হয়তো টিভিতে বসে দেখবো কখনো যদি ইচ্ছে হয়, কিন্তু মানে নিশ্চয়ই হবে, কারণ ওর ফিল্ম আমি একাধিকবার দেখি, বেশিরভাগ ফিল্মগুলোই। কিন্তু প্রথমবার আই থিঙ্ক ইটস মেন্ট টু বি এনজয়েড ফুলি, বড় স্ক্রিনে, সিলভার স্ক্রিনে, পুরো লাইট সাউন্ড সব কিছু মিলিয়ে, কারণ ওইভাবেই তো আমাদের নির্মাতা ওইভাবেই বানায় যে ওটা পুরোপুরি পরিপূর্ণভাবে যাতে আমরা এনজয় করতে পারি। বায়োস্কোপ ফিল্মসকে অনুরোধ করবো আপনাদের প্রোগ্রাম আমাদের খুব তাড়াতাড়ি সিনেমা প্রডিউস করার জন্য, তারা অনেক দিন ধরে প্ল্যান করছে। হ্যাঁ, আমরা ঠিকানার সাথেও যোগাযোগ করতে পারি, ঠিকানা রাফি, বায়োস্কোপ ফিল্মস সবাই মিলে। আমরা একেবারেই শেষ পর্যায়ে, আমি আপনাদের মতো মানে যারা নির্মাতা আর কি, মানে একটা ছবি শেষ হওয়ার পর, মানে ছবি শেষ হওয়ার আগে থেকে তো অন্য গল্পটা ঘুরতে থাকে মাথার মধ্যে। আপনার নেক্সট প্রজেক্টটা কি যদি আজকে জানতে পারি আর কি? আমার নেক্সট প্রজেক্ট, আমার একটা রেডি আছে। আমি তো আসলে এইটাই আমার পেশা, আমি এটাই করি, সিনেমার মধ্যেই বাঁচি আমি যখন যে আমি ট্রাভেল করতেছি, আমি কখনো আমার সাথে সবসময় ল্যাপটপ থাকে, আমি লিখতে থাকি, আমি ভাবি। আমার কখনো এরকম হয় না যে আমি এখন সিনেমা বানিয়ে এখন লিখছি, ম্যাক্সিমাম গল্পগুলো আমার আগে লেখা থাকে, আমি ফিট করি আমি কোনটা বানাবো আসলে। তো অলরেডি আমার একটা সিনেমা রেডি হওয়া, মানে শ্যুট করা, এটা প্রেশার কুকার আগে শ্যুট করা ছিল, এটার নাম আন্ধার, যেটা আমার নতুন একটা জনরা। তো এই জনরাটা বাকি ছিল আমার, হরর জনরা। আমি একটা সিনেমা বানাচ্ছি, সাইকোলজিক্যাল হরর জনরা, যেটা আসলে আমার নেক্সট ফিল্ম, যেটা হয়তো আমরা ঈদ ছাড়া রিলিজ করব। আমরা চাচ্ছি, সবসময় কি হয় মানুষ বলে যে ঈদে শুধু বাংলা সিনেমা, আমরা চাচ্ছি যে আমাদের সিনেমাটা যখন রিলিজ হবে ওইটা একটা উৎসব হবে আর কি, মানে ওইটাই একটা উৎসব যেটা ইন্ডিয়াতে হয় আর কি। আমরা চেষ্টা করছি, ওইটা খুবই ইন্টারেস্টিং একটা প্লটের উপর সিনেমা, এবং বাংলাদেশের মানুষ এমন ভিজুয়াল দেখবে যেটা মানুষ আগে কখনো দেখেনি, এতটুকু আমরা বলতে পারি। এই জন্য এটা অনেক দিন যাবত পোস্ট হচ্ছে, মানে আমরা অনেক জায়গায় শুট করছি, প্রায় 1.5 বছর ধরে এটা পোস্ট প্রোডাকশন হচ্ছে, অনেক গ্রাফিক্সের কাজ আছে এটাতে। আমার নেক্সট প্রোডাকশন শুরু হয়ে গেছে, শুটিং শেষ, ওটা প্রায় 1.5 বছর ধরে স্ক্রিপ্ট লেখা হয়েছে, প্রায় অনেক বছর। এটা স্ক্রিপ্ট লিখেছে সাকিব চৌধুরী আর আদনান আকিব খান, এবং বেশ বাবা সুমনটার গল্পের সাথে ছিল যে সিঙ্গার। তারপর আমরা শ্যুট করেছি, অনেকদিন প্রি প্রোডাকশন করেছি, শ্যুট করেছি। এরপর মানে প্রায় 1 বছর আগে আমার প্রডিউসার রাজহামিন ভাইয়ের সাথে মিটিং করে গেছে, মানে ওনারা আসলে খুব প্রপারলি সিনেমা বানাতে চায়, মানে তাড়াহুড়া করে না, টাইম নিয়ে আমরা সিনেমাটা বানাচ্ছি। নেক্সট রিলিজ এটাই হবে, এবং সামনে আমি যে সিনেমার শ্যুট শুরু করছি, আমি তাণ্ডবের সময় একটা ঘোষণা দিয়েছিলাম যে রায়হান রাফি ফিল্ম ইউনিভার্স, মানে কানেক্টিং সিনেমা। তো আমার ফিল্ম ইউনিভার্সের সেকেন্ড সিনেমা যেটা, সেই সিনেমাটা সামনে আমি শ্যুট করব, সেটা যাবে। এবং আরও সিনেমা আছে, অনেকগুলো সিনেমা। আমি অনেকদিন তো একটু ভ্যাকেশনে ছিলাম, একটু 1 মাস তো ঘুরলাম, তো এখন যে আবার অনেকদিন কাজ করতে হবে। চমৎকার। আমরা একদম একেবারে অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে, আপনি
বাংলাদেশের আমি বলবো যে এই মুহূর্তের একজন প্রখ্যাত পরিচালক, আপনার কাছ থেকে একদম একেবারে নতুন প্রজন্মের যারা ছবি বানাচ্ছে বা যারা আগ্রহী, অনেক কিছু শিখবার আছে। আপনার একটি কথাও তাদের কাছে কিন্তু বিশাল একটি ব্যাপার, তাদের জন্য কোনো বার্তা যদি দেন। আমি একটা জিনিস বিশ্বাস করি যে সত্যি সত্যি যদি স্বপ্ন থাকে এবং স্বপ্নের পিছনে যদি আমরা ঠিকঠাক মতো দৌড়াই, সেই স্বপ্ন পূরণ হয় আসলে। তো স্বপ্ন দেখতে হবে প্রপার, সাগর সমান, তাহলে আপনি একটা পুকুর পাবেন। কিন্তু স্বপ্ন যদি আপনি নদী মানে পুকুর দেখেন, তাহলে আপনি এক ফোঁটা পানি পাবেন। তো স্বপ্ন দেখতে হবে অনেক বড়, তাহলে আপনি সেই স্বপ্ন ধরতে পারবেন। স্বপ্ন দেখেন আপনারা এবং স্বপ্নের পিছনে কাজ করেন এবং এটা ধরে রাখেন আর কি। আমাদের মধ্যে অনেক সময় যেটা হয়, আমরা এক বছর ভাবি আমি এটা করবো, আমি এটা বেটার, আর পরের বছর যাবো না এটা না আমি এটা করবো। আমি আমার বয়স যখন থেকে বোঝা শুরু করছি আর কি, সিনেমা দেখি, সিনেমা ভালো লাগে, তখন থেকে আমার প্ল্যান ছিল আমি ডিরেক্টর হব। আমি এইটার পিছনেই ছিলাম। আমি তো শুরুতেই আমি হয়ে যাইনি রায়হান রাফি বা শর্ট ফিল্ম, ওয়ার্ক করে না, দেখতেছে না কেউ, বানাতে পারি না, শিখতে পারছি না, কিন্তু আমি কিন্তু আমার ট্র্যাকে ছিলাম যে আমি এটাই করব। তা আমার মনে হয় এই জেনারেশন অনেক অস্থির জেনারেশন, তো যেহেতু দূরেরই অস্থির জেনারেশনটা দোষ দিয়ে লাভ নেই। তো আমরা অনেক সময় অল্পতে আপসেট হয়ে যাই। আমি দেখছি আমার এই জেনারেশন খালি অল্প একটু ডিপ্রেশনে চলে যায়। কেন? এমনি ডিপ্রেশন, কিছুই ভালো লাগে না। তো আপনারা ডিপ্রেশনে যাবেন না, আপনারা আপনাদের গোল ঠিক করেন এবং গোলের পেছনে দৌড়ান, আপনারা সাকসেসফুল হবেন। কারণ এই জেনারেশন অনেক ট্যালেন্টেড জেনারেশন, কারণ মানে এরা অনেক কিছু পাচ্ছে এবং অনেক ইন্টেলিজেন্ট জেনারেশন। এরাই আমাদের নেক্সট ভবিষ্যৎ। মানে এরা যখন সিনেমা বানাবে, যখন যেটা করবে, এটা অনেক বেটার করবে। এবং আমি জানি তাদের মধ্যে অনেক ট্যালেন্ট, তারা অনেক জিদি, তারা যদি গোলটাই ধরে রাখতে পারে তারা অনেক বড় হবে। চমৎকার চমৎকার। আপনাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ। প্রচণ্ড ব্যস্ততা রয়েছে আজকে আপনাদের, তারপরে সময় দিলেন আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। রুনা ভাবি এবং রায়হান রাফি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। থ্যাংক ইউ, আমার ভালো লাগলো, খুব ভালো লাগলো আড্ডা দিতে। সবাই খুব ভালো কাজ হচ্ছে চারদিকে, সবাই মিলে সিনেমা দেখবেন, প্রেসার কুকারকে কিউ গার্ডেন সিনেমায় দেখবেন এবং সারা দেশের মানুষ আপনারাও দেখবেন আপনাদের নিজস্ব কাছের সিনেমা হলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে ছিলেন পরিচালক রায়হান রাফি এবং বায়োস্কোপ ফিল্মসের নওশাবা রুবনা রশিদ। আমরা শুধু একটি কথাই বলবো যে বাংলাদেশের চলচ্চিত্র শুধু এখন একেবারে বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এই যাত্রা আরও প্রসারিত হোক, আমরা এদেশে বসে থেকে যেন বাংলা ছবি দেখতে পারি, সেজন্য বায়োস্কোপ ফিল্মসকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি রায়হান রাফি।